পরিষ্কার স্বৈরাচারিত্ব করেছেন। আওয়ামী লীগের শাসনামলে সোহেল তাজ একবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে স্বৈরাচার কে, কি করলে স্বৈরাচার হয়, এসব তিনি লিখেছিলেন। তখন তার উপরে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আওয়ামী লীগের যারা বট বাহিনী, সিপি গ্যাং। ওই আচরণগুলি যখন কেউ করে তখন ক্লাসিক্যালি সে স্বৈরাচার হয়ে যায়। ভোট থাকবে না, ভোটের মধ্যে নিজের পছন্দের লোকজন দাঁড়াবে, দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, চিরকুট বের করে কাউকে নেতা বানিয়ে দেওয়া হবে, নির্দেশ দিয়ে বলে দেওয়া হবে অমুক বাদ, নির্দেশ দিয়ে বলে দেওয়া হবে তুমি গণভবনে ঢুকবা না, তুমি ঢুকতে পারবা। এই যে বিষয়গুলো, এগুলো সবই হচ্ছে এক ধরনের অগণতান্ত্রিক আচরণ। আওয়ামী লীগ তো সেগুলো করেছে। আওয়ামী লীগ প্রতিপক্ষকে নির্মম ভাবে নির্যাতন করেছে, নির্মম ভাবে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। এগুলো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ কোনো ভুল করে না, এমনি এমনি তারা এখন নাই। তারা বারবার বলে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের সুযোগ কেন তৈরি হয় এটাও তো তাদেরকে বুঝতে হবে। ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্র সফল হয়, তাহলে 16 বছর ধরে হয় না, 16 বছর পরে হইলো কেন? তাই না? ষড়যন্ত্রকারীরা 16 বছর কি করছিল? ঘুমাইছিল? তো এইসব বাজে কথা। বঙ্গবন্ধুর এই ভাষণটা বারবার এইবার আন্দোলনের সময় বিপ্লবীরা ব্যবহার করেছে। তুমি রিয়ালিটি মাইনে নাও। রিয়ালিটি যে রাজনীতিবিদ মানে না, সেই রাজনীতিবিদ ভবিষ্যতের দিকে যেতে পারে না। রাজনীতিবিদকে প্রতিদিনের রিয়ালিটি নিয়ে গবেষণা করতে হয়, রাজনীতি দাবা খেলার মতো। এবং সেইখানে যদি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল তারা রিয়ালিটিকে অস্বীকার করে আবল তাবল কথা বলে, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলেই খুব একটা আলোকিত না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি যেটি হাসান আব্দুল্লাহ বলছেন, তিনি তখন একজন প্রভাবশালী ব্যক্তি দেশে বটেই, তার দ্বারা বিভিন্ন কাজও হচ্ছে। তো তিনি যখন এরকম বলছেন, আসলে কি তাতে কলম, মিডিয়া বা চিন্তা বিষয়গুলোর উপর কি প্রভাব পড়ছে, কি মনে হয়? এই ধরনের বক্তব্য দেওয়ার আগে পলিটিক্যাল কারেক্টনেস চিন্তা করা উচিত। আমি সবসময় মনে করি যে এই বক্তব্যগুলি আসলে ক্ষতি করে। এই ধরনের বক্তব্য মানুষকে একদিকে যেমন আশাহত করে, আরেকদিকে নিরাপত্তাহীনতা তৈরি করে। কেননা কলম ভেঙে দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন, মতামত বন্ধ করে রাখার প্রক্রিয়া থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন। এবং মানুষ খুবই আশা করেছিল যে যারা তরুণ সমাজ, তারা সেই সোনালী সূর্যের যে ছটা সেটা আমাদেরকে দেখাবে। কিন্তু যদি একই রকম বক্তব্যই আসে, যে বক্তব্য একসময় সোহাগ কিংবা একসময় ছাত্রলীগের নেতারা দিয়েছে, যে ছাত্রলীগের পেটের মধ্যে আবার এরাই অনেকে লুকিয়েছিল, তাই না? তো সেই ছাত্রলীগের মতোই যদি কথা আসে, তাহলে মানুষ আসলে আশা হারায়। আর তারা আসলে ঠিক সঠিক পথে আছে নাকি তারাও পথ হারাচ্ছে, সেটাও একটু জানতে চাই। কারণ তাদের বিরুদ্ধে ওই একই রকম অভিযোগগুলো উঠছে, টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ। তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ গাড়ি দিচ্ছে, কেউ ফ্ল্যাট দিচ্ছে, এখানেই তো রাষ্ট্র হচ্ছে। কোথাও আবার তাদের নিজেদের কমিটি বাণিজ্য নিয়ে মারামারি চলে হচ্ছে, বাণিজ্য যদি না বলে কমিটি গঠন। জি, এখানেই তো রাষ্ট্রের দায়িত্ব। আপনি যখন বলছেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে, যারা এই সামনের দিকে আছেন এই আন্দোলনের, তাদেরও নিজেদের সম্পদ এবং তাদের পরিবার পরিজনের সম্পদের তালিকা দিয়ে দেওয়া ভালো। তাহলে এই কথাগুলো আর ওঠে না যে অমুক এটা করছেন, তমুক এটা করছেন। তখন আমরা বুঝতাম যে তারা আসলে তেমন কিছু করছেন না। কিন্তু যখন এই বিষয়গুলি ধোঁয়াশায় থাকে, যখন কেউ এসে বলেন গাড়ি তো আমাদের বড় ভাইরা পাঠায়, বড় ভাই গাড়ি পাঠালে আপনি উঠবেন কেন? আপনার দরকার আছে বড় ভাইয়ের গাড়িতে উঠার? আপনি নিজে একদিন একটা গাড়ি কিনবেন আয় করে, হালাল রুজি করে, আপনি সেই গাড়িতে আপনি চড়বেন। রিক্সায় চড়ে মানুষ রাজনীতি করে নাই? এই তো 15 দিন আগে, 1 মাস আগে, 6 মাস আগে আপনারাও রিক্সায় চড়েছেন, রিক্সায় চড়ে রাজনীতি করেছেন, রিক্সায় চড়ে নেতা হয়েছেন। হঠাৎ আপনাদেরকে গাড়ি, বড় ভাইয়ের পাঠানো গাড়িতে উঠতে হবে কেন? সকালে ভাই গাড়ি দিয়ে দেয়। কোন ভাই এরা? এই ভাইগুলোকে আমার খুব দেখতে ইচ্ছা করে, যে যাদের একটার বেশি গাড়ি আছে, 2টার বেশি গাড়ি আছে, দিয়ে রাখতে পারে। এই ভাইগুলাকে অন্তত, এই ভাইগুলার ছবি গাড়ির সামনে লাগিয়ে রাখলে ভালো। আমরা ওই ভাইগুলাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার কয়টা গাড়ি? আপনি যে লোকজনকে গাড়ি দেন, আমাদেরকেও দেন একটু চুরি। মানে সেটাতে একটা হচ্ছে আর্থিক অভিযোগ, আর নিজেদের মধ্যে আবার কমিটি নিয়ে মারামারি, এই বিষয়গুলোর দিকেও একটু লক্ষ্য করা যাচ্ছে। সেটির জন্য জিজ্ঞাসা করছিলাম যে তারাও কি সঠিক পথে যাচ্ছে, ছাত্ররাও কি আসলে সঠিক পথে যাচ্ছে, যারা বিপ্লবের ড্রাইভিং সিটে ছিল? বিপ্লবীর কাজ হচ্ছে সংস্কার করে বিপ্লবের উপকারিতাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে সমস্যা তৈরি হয়, কারণ ক্ষমতায় দ্বন্দ্ব থাকবে, ক্ষমতায় লোভ থাকবে, ক্ষমতায় লালসা থাকবে, ক্ষমতার সুবিধা থাকবে, এবং ক্ষমতা চাইলেই অনৈক্য তৈরি হবে। আপনি দেখবেন যে কিউবাতে ফিদেল ক্যাস্ট্রো এবং চে গেভারা একসাথে আন্দোলন করে বিপ্লব করে কিউবা করলেন, কিন্তু চে গেভারা বেরিয়ে গেলেন। এর কারণ হচ্ছে ক্ষমতার প্রশ্নে চে গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো এক ধরনের অনৈক্য হয়েছিল। রাজনীতির প্রশ্ন গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো অনৈক্য হয়েছিল, এবং গেভারা এরপর বেরিয়ে গিয়েছিলেন কিউবা থেকে। বিপ্লবীর যদি ক্ষমতার লোভ থাকে তাহলে মুশকিল, বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে মুশকিল। তখন অসুবিধা তৈরি হতে শুরু করে। ক্ষমতা কখনোই বিপ্লবকে সংহত করে না, বরং বিপ্লবীরা সবসময় যদি ক্ষমতার বাইরে থাকেন এবং ক্ষমতাকে
সঠিক পথে রাখার চেষ্টা করেন, সেটা সঠিক হয়। জি, আপনার কি মনে হয়, মানে যে প্রশ্নটা একটু আগেও করছিলাম, আর একবার একটু এই প্রশ্নটা করি, যে ওই যে কলম ভেঙে ফেলা বা মিডিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান, চিন্তার বিরুদ্ধে শক্ত অবস্থান যদি সেটি স্বৈরাচারের মানে ফ্যাসিবাদের পক্ষে হয়, এই যে বার্তা, এর কোনো প্রভাব মুক্ত চিন্তার মানুষের উপর বা বা গণমাধ্যমের উপর, লেখকের লেখনির উপর পড়বে কিনা, সেটি কি আপনি সেই বিষয়ে একটু বলবেন? আর হচ্ছে যে স্বৈরাচারের দোসর একটা শব্দ খুব প্রচলিত হয়ে গেছে, সাংবাদিকরাই একজন আরেকজনকে অনেকেই স্বৈরাচারের দোষর বলছে, সাংবাদিকদের অনেকেই স্বৈরাচারের যারা দোষর বলছেন, যারা বলছেন তারা কি আসলে সঠিক সাংবাদিকরা কথাটা করছেন কিনা, গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে সেখানেও একটু আপনার মানে গণমাধ্যম নিয়ে দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই। বিপ্লবের পরে সবসময় উইচ হান্টিং শুরু হয়, একদল আরেকদল লোককে সরিয়ে দেওয়ার জন্য নানান ট্যাগিং, নানান ওজোর আপত্তি তুলে ধরতে থাকে। এটা মুক্তিযুদ্ধের পরও হয়েছিল। মুক্তিযুদ্ধের পরও একদল আরেকদলকে বলেছেন, তোমরা তো যাও নাই, আমরা গিয়েছি, তোমরা তো এইখানেই ছিলে, তোমরা আসলে ঠিক মতো যুদ্ধ করো নাই। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে ঢাকা শহরের ভেতরে বসে থেকে বহু মানুষ মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তো কিন্তু এই ঘটনাটা ঘটে, এটা একদল লোক আরেকদল লোককে ওই যে ক্ষমতার লোভের কারণে এটা বলতে থাকেন, সিনিয়রকে সরিয়ে দিতে হবে, ফলে যিনি তার ইমিডিয়েট নিচে তিনি বলতে থাকেন যে আমার সিনিয়র দোষর ছিল। দোষরত্ব আর প্রফেশনালিজম এক জিনিস না। রাজনৈতিক দোষর যদি কেউ হয়ে থাকেন, কোনো কুকাজে সরাসরি সাহায্য করে থাকেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি তারা তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে থাকেন, অনিরপেক্ষ কিংবা অন্যায় আচরণ করে থাকেন প্রফেশনালি, তাদের প্রফেশনাল শাস্তি হওয়া উচিত, তাদের সাংবাদিকতা চাকরি যাওয়া উচিত কিংবা অন্যান্য। কিন্তু এই সিদ্ধান্তগুলি নিবে প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান যদি মনে করে যে সাংবাদিক হিসেবে তিনি খুব ভালো, কিন্তু তিনি একসময় দল করতেন, দল করার অপরাধে কারো চাকরি যেতে পারে না। উনি যদি সঠিক সংবাদ দিয়ে থাকেন, দেখতে হবে সংবাদ ঠিক মতো করেছিলেন কিনা। স্বৈর শাসনের সময় টিকে থাকার প্রয়োজনে বহু মানুষ নানাভাবে, যদি বা সরাসরি সহযোগিতা নাও করেন, চুপ করে থাকতে হয়েছে। নিজের স্বামী, স্ত্রী, সংসার, বৃদ্ধ বাবা মা, নানান কিছু চিন্তা করে চাকরির প্রয়োজনে, সার্ভাইভালের প্রয়োজনে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়েছে। মালিকের রাজনৈতিক কারণে সেই মালিকের মিডিয়ার আচরণকে মেনে নিতে হয়েছে। তো সেগুলির জন্য কি সাংবাদিকরা সরাসরি দোষী? আপনি সময় টিভিতে চাকরি করবেন, সময় টিভির মালিক একজন মন্ত্রী বা মালিক পক্ষের মধ্যে রাজনৈতিক লোক আছে, এটা সবাই জানে না। যখন বিএনপি শাসন ছিল, এনটিভি কিংবা আরটিভির মালিক যে বিএনপির নেতা, এটাকে লোকে জানতো না। এখন সেখানে চাকরি করলে সবাই দোষর হয়ে যাবে, এটা তো ঠিক না। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক প্রতিষ্ঠানের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী সাংবাদিকরা কাজ করেন। আপনি নিজে সাংবাদিকতা করেছেন হয়তো, আমি রীতিমতো টিভি স্টেশন পরিচালনা করেছি কিছুদিন, প্রায় 5 বছর, 17 বলবো না, 15 থেকে 19 পর্যন্ত, 19-এর শেষ ভাগ পর্যন্ত, 19 সালে আমি ছেড়ে দিয়েছি। তো এই যে সময়টা পর্যন্ত আমি যে এটা করেছি, এবং এর আগে আমি একাধিক টিভি চ্যানেলে দায়িত্বপূর্ণ কাজ করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি যে যারা চাকরি করেন তারা কি তাদের রাজনৈতিক মতামত দেখাতে পারেন একটা প্রতিষ্ঠানে? মোটেও না। মালিকের নানান রাজনৈতিক লক্ষ্য থাকে, মালিকের পাওয়ার স্টেশন পাওয়ার লক্ষ্য থাকে, মালিকের সিআইপি হওয়ার ইচ্ছা থাকে, মালিকের প্রধানমন্ত্রী প্লেনে চড়ে বিদেশ যাওয়ার আগ্রহ থাকে, নানান আগ্রহ থাকে। তো সেই সব কারণে যদি কাউকে চুপ করে থাকতে হয় কিংবা মালিকের ইচ্ছায় সংবাদ লিখতে হয়, এইগুলি তো বুঝতে হবে যে এইগুলি তো দোষর হয়ে যাওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে, দোষর গুনতে গেলে 90% লোক দোষর হবে। যেমন ধরেন, ভূমিহীনরা বাড়ি পেয়েছে। এখন ভূমিহীনরা বাড়ি পেয়েছেন, এরা যে ভূমিহীন এটা তো সন্দেহ করার জায়গা নেই। আর কেউ যদি গিয়া বলে আরো ভূমিহীন ছিল, তোমরা পেয়েছো, তোমরা দোষর, এটা তো অযৌক্তিক হবে, তাই না? তো এই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত। একজন চলচ্চিত্র অভিনেতা, ওনাকে পরিচালক সিলেক্ট করেছে, রাজনৈতিক ভাবে সিলেক্টেড হন নাই। উনি কখনো বিগত প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচেন নাই, গান করেন নাই, মেট্রো রেলে উঠে ভ্রমণ করেন নাই, কিন্তু উনি একটা জমি পাওয়াতে সবাই তার উপরে রেগে গেল, তুই জমি পাইলি কেন? কিন্তু জমি না পেলে কিন্তু আবার মেনে নিতে রাজি আছে। প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ঘুরে বেড়ানো লোকজন কি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গাতে পৌঁছায় নাই বা নাই? তো এগুলা আসলে আমি বলি যে ডাইকোটোমাস আচরণ, এই আচরণ না করাই ভালো। তাই ঢালাও ভাবে সংবাদকর্মীদেরকে দোষর আখ্যা দেওয়াটা এটা সঠিক না। জি, একদম ছোট্ট করে যদি বলি, এখন যেরকম সাংবাদিকতা চলছে তাতে কি আপনি সন্তুষ্ট? একটা গণমাধ্যম কমিশন, তারাও মানে সংবাদ মাধ্যমের সংস্কারের জন্য নানান প্রস্তাবনা দিচ্ছে, ওটা একটু শুনে নিই, তারপরে যদি কমিশন সম্পর্কে একটু মন্তব্য করেন যে এখন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যেভাবে চলছে সন্তুষ্ট? আমাদের সংবাদ মাধ্যম নিয়ে আমি কোনোদিনই সন্তুষ্ট না, কোনোদিনই ছিলাম না। এই জন্য যে সংবাদ মাধ্যমের বড় বড় নেতারা সবাই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেন এবং তাদের প্রত্যেকের প্লটের আবেদনপত্র থাকে, প্রত্যেকের বিদেশে বেড়ানোর ইতিহাস থাকে, প্রত্যেকের প্রশ্ন নয় তেল দিতে এসেছি অভিজ্ঞতা থাকে। ফলে এই সংবাদ মাধ্যম যখন এই ধরনের মানুষদেরকে দিয়ে
বছরের পর বছর পরিচালিত হচ্ছে, এদের নিচের দিকেও একই ধরনের মানুষ তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং তারা যখনই কেউ ক্ষমতায় আসেন তাদের এই প্রশ্রয় তেল দিতে হাজির হয়ে যান, এখনো তাই হচ্ছে, এটা কোনো খুব একটা বদলায় না। যদি বদলাতো তাহলে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে লিখতো, স্বাধীন অপেড ছাপতো, স্বাধীন কলাম হতো, সংবাদ মাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ অ্যাপ্লাই করতো না। কিন্তু সেলফ সেন্সরশিপ এখন অ্যাপ্লাইড হচ্ছে, এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাতে পারবো যদি আরেকটা কোনো অনুষ্ঠানের সুযোগ পাই, যে কিভাবে একই পত্রিকা দুই রকম আচরণ করছে, একই পত্রিকা দুই রকম কথা লিখছে। জুলাই মাসে এক কথা লিখেছে, আগস্ট মাসে আরেক কথা লিখছে। জুলাই মাসে এক বক্তৃতা দিয়েছে তাদের মালিক, এখন আরেক বক্তৃতা দিচ্ছে। তো তখন হচ্ছে স্বৈরাচারের চাপে পড়ে বা ওই অবস্থায় পড়ে দিয়েছে, এখনো যে কোনো চাপে পড়ে দিচ্ছে না তারও তো কোনো মানে সেটিও যে পরবর্তী থেকে বলবে না যে আমি চাপে ছিলাম। না না না, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো চাপ নাই, এটাই বলা হয়েছে। তাহলে এখন তখন যদি কি চাপ বলেছিল আমরা থাকে, খুব চাপে আছি? তখনও তো বলে নাই যে আমরা চাপে। না না না, তখন বলেছে, তখন পরিষ্কার চাপ দেখা যেত, তখন একদম পরিষ্কার ভাবে চাপ দেখা যেত। সরাসরি টেলিফোন করে বলা হয়েছে পত্রিকাকে বিজ্ঞাপন দেওয়া যাবে না, সাংবাদিকদেরকে পার্সোনা নন গ্র্যাটা করা হয়েছে বিভিন্ন জায়গাতে, একদম স্পষ্ট। এটাতে তো কোনো মানে এখানে তো কোনো দ্বিমত নাই, তখন তো চাপ ছিলই, কিন্তু তখন তো বলা হয়নি, মানে সাংবাদিকরা তখন এমন করে বলেনি। এখন যেমন বলছে তখন চাপ ছিল, মানে তখন বলা হয় নাই যে তখন চাপ ছিল, তখন হয়তো আসলেই চাপ ছিল বলেই তারা এভাবে বলতে পারেন নাই যে। এখন যদি কেউ চাপ দেন তাহলে তাদেরকে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে আবার এরা বলে দিবে তখনও চাপ ছিল। হ্যাঁ, সেটাই আমি আসলে বলছি যে তখন যেমন পার্সোনাল নন গ্র্যাটা করা হয়েছে, না এখনো তো চাপ দেখা যাচ্ছে। চাপ কি দেখা যাচ্ছে না? আমরা দেখেছি যে একটা টিভি সেন্টারে ঢুকে বলা হয়েছে অমুক অমুকের চাকরি থাকতে পারবে না, একটা লিস্ট বের করা হয়েছে, সেই লিস্টে বলে দেওয়া হয়েছে এরা খারাপ। একদল লোককে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। প্রেস ক্লাবের মেম্বার হতে আপনি কোন রাজনীতির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন এটা তো গুরুত্বপূর্ণ না। আপনি প্রেস ক্লাবের মেম্বার, প্রেস ক্লাবের কোন আইন ভাঙলে আপনাকে তারা বের করতে পারে। প্রেস ক্লাবের আইন কানুন না ভাঙলে আপনি কেন নাম করা সাংবাদিকদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দেবেন? তো এগুলা তো সবই আমি মনে করি যে অগণতান্ত্রিক কাজ, তো সেগুলো তো হচ্ছে। জি, শেষ করি একটু যে এই জায়গাটা থেকে যে আওয়ামী লীগ তাদের এখন কি আপনার মনে হয় যে তাদের কি ভবিষ্যৎ, তাদের যে ব্যাকগ্রাউন্ড, যে বিশ্লেষণ আমরা এতক্ষণ কথা বলে এসেছি, বিপ্লব এবং তার আগে তার পরের অবস্থান, সেখান থেকে কি মনে হচ্ছে সামনে কি ভবিষ্যৎ? সাংগঠনিক সম্পাদক দলটির জনাব নাদেল তিনি বলছেন যে মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। একরকম নানান রকম তাদের মধ্যে নানান বৈঠক চলছে, অনলাইন বৈঠক, সমাবেশ। কি মনে হচ্ছে তাদের কি কার্যকলাপ আর তারা ফিরবে কিভাবে? যে কোনো নাগরিকেরই নিজের দেশে ফিরে আসার অধিকার আছে, ফলে কেউ যদি বলেন ফিরবেন, উনি ঘোষণা দিয়েও ফিরতে পারেন, নাও দিয়েও ফিরতে পারেন। তার পাসপোর্ট বাতিল হয়েছে। নিজের দেশে ঢুকতে পাসপোর্ট লাগে না তো, নিজের দেশে ঢুকতে নাগরিকত্বের পরিচয় লাগে। আপনার দেশ যদি আপনাকে ঢুকতে না দেয় সেটা অন্য কথা। জাতীয় পরিচয়পত্র বাতিল হয়েছে, তো পাসপোর্ট বাতিল হলে উনি যদি আসতেই না পারে তাহলে যারা বলছে তা বিচার করবে, কিভাবে বিচার করবে? অনুপস্থিতিতে বিচার করবে, মানে ওখানে থাকবে কিন্তু বিচার এখানে হবে, তাহলে শাস্তি দিবে কিভাবে? অতএব এগুলা অদ্ভুত কথা যে পাসপোর্ট বাতিল হয়েছে, এগুলা আমি মনে করি যে একেবারেই শিশু সুলভ কাজ। পাসপোর্ট বাতিল করতে হবে কেন? পাসপোর্ট আছে, উনি আসবেন, না থাকলে ওই পাসপোর্ট ব্যবহার করে কেউ যদি ভিসা দেয় না, কেউ উনি যাবেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলতে পারি, আমাদের সরকার যদি মনে করে বলতে পারে যে তাকে ফেরত দিন, তাকে নিয়ে আসেন, এগুলো বলতে পারে। কিন্তু এইটা কি আসলে আপনি করতে পারেন কিনা যে আপনি বিচার হওয়ার আগে পাসপোর্ট বাতিল করে দিতে পারেন? এটাও তো একটা প্রশ্ন, তাই না? তো এইসব প্রশ্ন রাজনীতিবিদরা করবেন, আমি করছি কেন? কারণ আমি একজন নাগরিক হিসেবে আমার মনে এইসব প্রশ্ন এসেছে, এই জন্য আমি কোনো পক্ষ থেকে করছি না। কিন্তু উনি যদি ফিরে আসেন মার্চ মাসে, আসতে চাইলে আসবেন, কিভাবে আসবেন উনি জানেন, কোন পথে আসবেন সেটাও উনি জানেন। তো নাদেল সাহেব যেটা বলেছেন নাদেল সাহেবও জানেন। আমার মনে হয় উচিত খুবই আপনার নাদেল সাহেবের একটা ইন্টারভিউ নেওয়া। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের ঐতিহাসিক ভুল স্বীকার করতে হবে। তারা যদি এখনো ওই ব্লাইন্ড টু দেয়ার এরার্স থাকে এবং কমেডি অফ এরার্স তৈরি করতে থাকে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলেই খারাপ। আওয়ামী লীগকে এটা মানতে হবে যে তারা স্বৈরাচারিত্ব করেছে।